নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুধুমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর এর নয়, বরং পাকিস্তানের গণতন্ত্র, প্রতিনিধিত্ব এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে উঠে আসা বড় প্রশ্নের আজকের এই ভিডিওতে আলোচনা। এরই পাশাপাশি গত কয়েকদিন ধরে আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন নিউজে আপনারা দেখেছেন যে পাকিস্তানের পোকের মধ্যে ক্রমশ বিক্ষোভ চলছে এবং এই বিক্ষোভটা আরও তীব্রতার আকার ধারণ করেছে। প্রথম দিকে এই বিক্ষোভে শুধুমাত্র ব্যবসায়ী কর্মীরা, পাশাপাশি সামাজিক কর্মীরা এবং কি রাজনৈতিক কর্মীরা কিন্তু ফিল্ডে নেমে পাকিস্তান সরকারের বিরুদ্ধে, হ্যাঁ, পাকিস্তান সরকারের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু বর্তমান সময় এই বিক্ষোভটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে পাকিস্তানের মহিলারা, ছাত্রছাত্রীরা এবং স্কুলে বাচ্চা বাচ্চা শিশুরাও কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। অতএব আজকের এই ভিডিওতে একটা জম্পেস লেভেলে কিন্তু একটা আলোচনা হতে চলেছে এবং মারাত্মক লেভেলে আপনারা ইনফরমেশন পেতে চলেছেন। এবার প্রশ্ন হচ্ছে বেশ কয়েকটা। পাকিস্তানের যে আন্দোলনটা চলছিল পাকিস্তান সরকারের বিরুদ্ধে, সেই আন্দোলনটা কেন হঠাৎ করে একটা বড় আন্দোলনে পরিণত হয়ে গেল? কেন 23শে জুন যে ডেডলাইনটা দিয়ে দেওয়া হয়েছিল আন্দোলনকারীদের তরফ থেকে, সেই ডেডলাইন ঘোষণা করার পর পাকিস্তান সরকার নড়ে চড়ে বসলো না কেন? এবং এরই পাশাপাশি পাকিস্তানে এই যে এত বড় আন্দোলন, সেখানে পাকিস্তান সরকারের পুলিশ কিন্তু ভয়ে পিছিয়ে গেছে। কিসের জন্য? কোন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা পিছু পা হচ্ছে, সেটাও আমরা আজকে আলোচনা করব। এবং এই পরিস্থিতি কি সঙ্গে মানে সত্যি 1971 সালে বাংলাদেশের কোনো মিল পাওয়া যাচ্ছে? কারণ সেই প্রশ্নও কিন্তু আজকে উঠেছে, আমি আসি আপনাদের কাছে একটা ম্যাপ নিয়ে। সবার প্রথম এই ম্যাপটা দেখুন। এই ম্যাপটা দেখলে আপনার কাছে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আপনারা জানেন যে পাকিস্তানের মধ্যে 4টে প্রভিন্স আছে, ঠিক আছে? একটা যদি দেখা যায় পাঞ্জাব, ঠিক আছে, একটা হচ্ছে বালুচিস্তান, একটা হচ্ছে সিন্ধ প্রদেশ, আর একটা হচ্ছে খাইবার পাখতুনখা, ঠিক আছে? এই 4টে প্রদেশ আছে। এই 4টে প্রদেশেই কিন্তু মানুষরা সুখে নেই। কেন সুখে নেই? 4টে প্রদেশের মধ্যে 3টে প্রদেশের মানুষের সুখে নেই। কারণটা কি আমি আপনাদের বিষয়টা বলি। বালুচিস্তানকে আপনারা দেখছেন না? এই বালুচিস্তানে দীর্ঘদিন ধরে তালিবানরা বলছে যে আমরা পাকিস্তান সরকারের থেকে আলাদা হতে চাই, আমরা হয় অন্য কোনো দেশের সাথে অ্যাটাচ হয়ে যাব, না হয় আমরা নিজস্ব একটা দেশ বানাবো, কারণ আমরা পাকিস্তানের সরকারের সাথে থাকতে চাই না, এটা জানাচ্ছে। কিন্তু পাকিস্তান সরকার, যেটা সম্পূর্ণ পরিকল্পনা এবং প্ল্যানিং মাফিক চলছে, এই যে ইসলামাবাদ থেকে, এই ইসলামাবাদের সরকার কিন্তু মানে বালুচিস্তানকে ছাড়তে চাইছে না। কারণটা কি? পাহাড়ি এলাকা, এখানে আছে খাজানা, কি আছে? ক্রুড অয়েল আছে, রেয়ার আর্থ এলিমেন্ট আছে, যে রেয়ার আর্থ এলিমেন্টটা পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে আছে। সাথে সাথে কাঁচা তেল আছে, তার জন্য ছাড়ছে না। এখান থেকে রেয়ার আর্থ এলিমেন্ট পাকিস্তান সরকার, ইসলামাবাদ সরকার এখান থেকে তুলে এনে অন্য দেশকে বিক্রি করে প্রফিট করছে। ডেভেলপমেন্ট শুধুমাত্র বলা হচ্ছে যে এই যে পাঞ্জাব প্রভিন্সে হচ্ছে, বাকি বালুচিস্তানের প্রভিন্সে হচ্ছে না। অপরদিকে যে খাইবার পাখতুনখা দেখি, খাইবার পাখতুনখাতে পাকিস্তান সরকার বোম ব্লাস্ট করে এয়ারফোর্স পাঠিয়ে নিজের দেশের লোকদের নিজেরই মারছে, তাই এরাও থাকতে চাইছে না। অপরদিকে সিন্ধ প্রদেশ নিয়ে তো একটা দীর্ঘ সময় ধরে লড়াই চলে আসছে, যার ফলে সিন্ধ প্রদেশের লোকেরা থাকতে চাইছে না। তাহলে পাকিস্তান সরকার এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে কাকে নিয়ে দেশটা চালাবে? কারণ বালুচিস্তান বলছে আলাদা কান্ট্রির ডিমান্ড, খাইবার পাখতুনখা বলছে আলাদা কান্ট্রির ডিমান্ড, সিন্ধ বলছে আমরা আলাদা হয়ে যাব। তাহলে পাকিস্তান কি শুধুমাত্র ইসলামাবাদকে নিয়েই চালাবে? এইটাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বড় প্রশ্ন। এই সাথে সাথে আমরা আরও একটা ম্যাপ আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিই, যেখানে আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন পোকে অ্যাকচুয়ালি কি ঘটেছে। বন্ধুরা, আপনারা তো জানেন যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর গত 15 দিন ধরে মারাত্মক লেভেলে একটা প্রোটেস্ট চলছে। দেখুন এইটাকে যদি দেখি আমরা, এটা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন পুরো এলাকাটা, এটা হচ্ছে, কিন্তু এখানে মারাত্মক লেভেলে কিন্তু প্রোটেস্ট চলছে। এবার প্রোটেস্টটা কোথায় চলছে দেখুন। এই যে
আপনারা যদি এই জায়গাটা দেখেন খুব ভালোভাবে, এই যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা পাকিস্তান ডিমান্ড করছে, এর হেডকোয়ার্টার হচ্ছে মুজাফফরবাদ, ঠিক আছে। এবং মুজাফফরবাদের হেডকোয়ার্টার কিন্তু এই আন্দোলন সৃষ্টি হয়েছে রাওয়ালকোটে, ঠিক আছে। মুজাফফরবাদ থেকে এই যে রাওয়ালকোট, এইখান থেকে আন্দোলনটা সৃষ্টি হয়ে গোটা পোক এলাকা জুড়ে কিন্তু এখন মারাত্মক লেভেলে প্রোটেস্ট চলছে। এবার প্রশ্ন হচ্ছে অনেকগুলো জায়গায়, কারণ এই আন্দোলন প্রথম দিকে এই পোকের ব্যবসায়ীরা, সমাজকর্মীরা, রাজনৈতিক সংগঠনের সদস্যরা আন্দোলনটা করলেও পরবর্তীকালে এই আন্দোলনটা যেখানে মহিলার এবং পরিবারগুলো এবং স্কুলের শিক্ষার্থীরা, ঠিক আছে, ছোট ছোট বাচ্চা শিশুরা, তারাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আসা শুরু হয়ে গেছে, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে, যে রিপোর্ট বলা হচ্ছে যে পাক ফোর্স আউট। কেন পাক ফোর্স সরে গেছে, ভয় পেয়ে গেছে, কিসের জন্য? উমেন অ্যান্ড স্কুল চিলড্রেন ফুয়েল ম্যাসিভ পোক প্রোটেস্ট। মারাত্মক লেভেলে ম্যাসিভ প্রোটেস্ট চলছে এই পোকের মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে বেশ কয়েকটা জায়গায়, অর্থাৎ এই আন্দোলন শুধু আর রাজনৈতিক কর্মীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কারণ এই আন্দোলন একটা সাধারণ মানুষের আন্দোলনে কিন্তু পরিণত হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে পোক আসলে কি? দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিই, এই যে ম্যাপটা, ঠিক আছে, পোকের ম্যাপটা। পোক আসলে কি দেখুন, আমি আপনাদের বলি, পুরো বিষয়টা বুঝতে গেলে এই পোক সম্পর্কে বেশ কিছু তথ্য আগে আপনাদের জানার দরকার। সালটা হচ্ছে 1947 সাল, 1947, ঠিক আছে, 1947। এই সালটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণ এই সালে আমরা আজাদ হয়েছি, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এই 1947 সালে, মানে যখন ভারত বিভাজনের সময় মানে জম্মু কাশ্মীর ছিল একটা দেশীয় রাজ্য, আর সেই সময় এই এলাকায় একটা রাজা ছিল। সেই রাজার নাম কি ছিল? হরি সিং। সেই রাজার নাম ছিল হরি সিং। সে চেয়েছিল আমি স্বাধীনভাবে থাকবো, আমি কোনো দিকে যাব না, স্বাধীনভাবে থাকবো। কিন্তু পরবর্তীকালে কি হলো, যে হরি সিং মানে হরি সিং যখন স্বাধীনভাবে থাকার চেষ্টা করলো, ঠিক তখনই পাকিস্তানে কাভাইলি যোদ্ধা এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী যারা ছিল, তারা কি করলো, তাদের সেনা পাঠিয়ে এই এলাকাটাকে, কাশ্মীরটাকে দখল করার চেষ্টা করতে শুরু করে দিল। এরপর রাজা হরি সিং কি করবে? রাজা হরি সিং ঠিক সেই সময় করে ভারতের কাছে সাহায্য চাইলেন, এবং ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে আমাদের ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন আমাদের আগে স্বাক্ষর করতে হবে, সই করতে হবে। এবং যখন সই করা হয়ে গেল, সইয়ের পর জম্মু কাশ্মীর ভারতের অংশ হয়ে যায়, এবং ভারতের কি করেছিল, মানে সাহায্য পাঠিয়েছিল এবং সহায়তা পাঠিয়েছিল। এরই পাশাপাশি পরবর্তীকালে যুদ্ধবিরতির ফলে কাশ্মীর একটি অংশ পাকিস্তান নিয়ন্ত্রণ মানে থেকে যায়, এবং মানে যাকে তারা আজকে বলছে পোক বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যাকে পাকিস্তান বলে আজাদ কাশ্মীর। আমাদেরই জায়গা, ওরা এখন বলে আজাদ কাশ্মীর। বুঝলেন তো, বিষয়টা হচ্ছে এইটাই। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় গুরুত্বপূর্ণ বিষয়, বেশ কয়েকটা পয়েন্ট এই জায়গায় উঠে আসে, যে পাকিস্তান নিজেকে দাবি করে আজাদ কাশ্মীর বলে, কিন্তু এই আজাদ কাশ্মীরে রাজধানী কোথায় আছে? মুজাফফরবাদ। এবং প্রশ্ন হচ্ছে বর্তমান আন্দোলন কোথায় হচ্ছে? এই রাওয়ালকোট। এই রাওয়ালকোট আন্দোলন শুরু হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে এই পাকিস্তান মুজাফফরাবাদে এই রাওয়ালকোট হচ্ছে কিন্তু মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ। যতবার পোকের মধ্যে আন্দোলন শুরু হয়েছে, ততবারই কিন্তু সৃষ্টি হয়েছে রাওয়ালকোট থেকে, ততবারই কিন্তু পাকিস্তানের সরকার বিপদে পড়েছে, কারণ রাওয়ালকোট পুরো আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকে। এবং পরিষ্কারভাবে বলা হচ্ছে, সেখানে রাওয়ালকোটে একটা ঈদগাহ ময়দান ছিল, যেখানে ঈদের নামাজ পড়া হয়। সেখানে বিগত 11 দিন ধরে 70,000 মানুষ অনশনে বসেছে, প্রতিবাদ জানাচ্ছে এই সরকারের বিরুদ্ধে। এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। কেন প্রতিবাদ জানাচ্ছে, ইস্যু কী আছে আমি বলে দিচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা একটা প্রতীকী চিহ্ন হিসাবে দেখছে রাওয়ালকোটকে পাকিস্তান সরকার। এবার আমি আপনাদের বলি, পোক কি সত্যিই স্বাধীন? আর যদি স্বাধীন হতো, তাহলে পোকের মানুষরা বারবার কেন পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে, কেন বারবার পাকিস্তান সরকারের দিকে আঙুল তুলতে চাইছে, এটাও কি তাদের বোঝার বিষয়। কারণ পাকিস্তান দীর্ঘদিন ধরে দাবি করে এসেছে যে পোক তাদের নিজস্ব, পোক তার নিজস্বভাবে পরিচালনা হবে। কারণ পোকে, আপনারা জানেন কিনা জানি না, আমি যেটা দিয়ে দিই, পোকের নিজস্ব প্রধানমন্ত্রী আছে, নিজস্ব রাষ্ট্রপতি আছে, নিজস্ব সুপ্রিম কোর্ট আছে, নিজস্ব আইনসভা আছে, পার্লামেন্ট আছে, নিজস্ব বিচার ব্যবস্থা আছে, সব কিছু পোকের মধ্যে আছে।
কিন্তু তারপরও আন্দোলনকারীদের অভিযোগ কি আছে, শুধু এই যে এত কিছু পোকের মধ্যে দেওয়া আছে না, এটা পোকের লোকেরা দাবি করছে শুধুমাত্র লোক দেখানোর জন্য পাকিস্তান এই কাজটা করছে, লোক দেখানোর জন্য। কারণ গুরুত্বপূর্ণ বিষয় এই যে পোকের মধ্যে যে সেনাবাহিনী ঘুরে বেড়ায়, সেটা সম্পূর্ণ পরিচালনা করা হয় কোথা থেকে? ইসলামাবাদ থেকে। সেখানে পরিচালনা হয় কোথা থেকে? এই যে ইসলামাবাদ দেখছেন আপনারা, ইসলামাবাদ থেকে পরিচালনা করা হয়। ঠিক আছে, বলা হচ্ছে পোকের মানুষরা দাবি করছে দীর্ঘদিন ধরে ইসলামাবাদে পুলিশ এসে বা ফোর্স এসে তাদের ওপর অত্যাচার করছে, কোনো রকম বিদেশি নীতি নিয়ে এখানে আলোচনা হয় না, ডেভেলপ হয় না, মুদ্রার ব্যবস্থা ঠিকঠাক মতো করে মেনটেন করা হয় না, প্রপার প্ল্যানিংয়ে কাজ হলেও কিন্তু সেই টাকা চলে যায় ইসলামাবাদে, যার ফলে পোকের কোনো ডেভেলপ হচ্ছে না। সেম পয়েন্টই কিন্তু তুলেছিল কারা? সেম পয়েন্টই তুলেছিল এই বালুচিস্তানের লোকেরা। এরাও বলেছিল যে আমাদের এখানকার মিনারেল রিসোর্স, রেয়ার আর্থ এলিমেন্ট, এখানে কাঁচা তেল এখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে, ডেভেলপ করা হচ্ছে কোথায়? ইসলামাবাদে। আর এখানে কি হচ্ছে? হাতে বাটি ধরিয়ে দেওয়া হচ্ছে। সেম প্রশ্ন এখানকার লোকেরা দাবি করেছিল। কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, সব কিছু যখন ইসলামাবাদ থেকে নিয়ন্ত্রণ হয়, তখন পরিষ্কার হবে এই আন্দোলন মারাত্মক লেভেলে একটা পরিণত হয়ে যায়। স্থানীয় জনগণের দাবি যে নামমাত্র স্বায়ত্ত শাসন দিয়েছে, কিন্তু প্রকৃত শাসন পরিচালনা করা হয় কোথা থেকে? ইসলামাবাদ থেকে। এইটা স্থানীয় মানুষের দাবি। বর্তমান এই যে সংকট হচ্ছে পোকের মধ্যে, এটা মূল কারণ কি? এবার আসি আমাদের মেন অংশ, কারণ আমি আপনাদের বললাম না, প্রথমে এর ইতিহাস বুঝতে হবে, তারপর বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন সরি, মেন অংশে আমি আপনাদের যদি বলি, দেখুন পোকের মধ্যে এই যে পোক দেখতে পাচ্ছেন না, প্রতিবাদ চলছে, এই পোকের মধ্যে টোটাল কতগুলো, ঠিক আছে দেখুন, সিট আছে 53টা সিট আছে, 53 সিট আছে, ঠিক আছে, 53টা সিট, সংখ্যাটা কম, অনেকগুলো সিট দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে এই 53টা সিটের মধ্যে 12টা সিট ইসলামাবাদ মানে পাকিস্তান কি করে, সরকার কি করেছে, 12টা সিট বের করে নিয়েছে, 12টা সিট বের করে নিয়েছে। এবার সিট বলতে কি, দেখুন ইলেকশন হয় না, ইলেকশন হয় লোকসভা বা বিধানসভা যেমন ইলেকশন হয়, সেরকম এখানকার ইলেকশনে সিট মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সিট আছে কটা? 53টা। তার মধ্যে 12টা সিটকে রিজার্ভ করে দিল। কারণ পাকিস্তানের দাবি ভারতের জম্মু কাশ্মীর থেকে যারা পাকিস্তানে চলে এসেছে, তারা এই এলাকা, এই পোক এলাকাতে কি করবে? নিয়ন্ত্রণ করবে, তাই তাদের জন্য 12টা সিট দেওয়া হয়েছে। এবার পাকিস্তানের মানুষদের দাবি কি? সমস্যাটা কোন জায়গায় তৈরি হচ্ছে? সমস্যাটা এই জায়গায় তৈরি হচ্ছে যে এই যে 12টা সিটে প্রতিনিধিত্ব করবে কারা, কোথায় করবে? পোকের মধ্যে করবে, পোকের বাসিন্দারা তাদেরকে ভোট দেবে, ঠিক আছে। কিন্তু পোকের মানুষদের দাবি যারা মানে আমাদের প্রতিনিধিত্ব করে, তারা আসলে মানে মানে তাদেরকে ভোট দেব কি করে? কারণ তারা তো এখানকার অভাব অভিযোগ সিচুয়েশন কিছুই জানে না, তাহলে কিসের ভিত্তিতে ভোট দেওয়া হবে? এই প্রশ্নটা কিন্তু পোকের মানুষরা তুলেছে। এছাড়াও দেখুন পাকিস্তানের এই 53টা পোকের মধ্যে, 53 সিটের মধ্যে পিপিপি পেয়েছে কতগুলো সিট? 23টা সিট। পিএমএলএন যেটা আমাদের শেহবাজ শরীফ আছে পাকিস্তান প্রাইম মিনিস্টার, তার সিট কতগুলো আছে? 8টা সিট। পিটিআই এর সিট আছে 14টা সিট, ঠিক আছে, এভাবে সিট সংখ্যা আছে। এবার প্রশ্ন হয়ে যায় এই জায়গাটায় যে গুরুত্বপূর্ণ দাবি, যে আন্দোলনকারীদের মূল দাবি কি? এই যে 12টা সিট দেওয়া হয়েছে না এখানে, এই 12টা সিটে আসন সম্পূর্ণ বাতিল করতে হবে। পাকিস্তানে এই পোকের মধ্যে নিজস্ব সংবিধান আছে, এই সংবিধানকে অ্যামেন্ড করতে হবে, সংশোধন করতে হবে। স্থানীয় জনগণই ভোটে দাঁড়াবে এবং স্থানীয় জনগণই ভোটে প্রতিনিধিত্ব করবে, এটা নিশ্চিত করতে হবে। এবং এই ক্ষেত্রে ইসলামাবাদে কোনো হস্তক্ষেপ আমরা চাই না, সেটাও কিন্তু পোকের লোকেরা দাবি করেছে। এবং পোকে প্রকৃত গণতন্ত্র দিতে হবে, সেটা কিন্তু তারা দাবি করেছে। এবার এরই প্রসঙ্গে চলে আসছে একটা সংগঠন যাকে বলা হচ্ছে জেএসি, জেএসি সংগঠন। এর প্রশ্ন হচ্ছে জেএসি সংগঠনটা অ্যাকচুয়ালি কি? জেএসি একটা হচ্ছে পোকের মধ্যে থাকা একটা বড় একটা পলিটিক্যাল পার্টি, যার নাম হচ্ছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি, ঠিক আছে, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। এরা পোকের মানুষদের নানান অভাব অভিযোগ নিয়ে প্রথম দিকে আন্দোলন করতে থাকলেও পরবর্তীকালে ধীরে ধীরে এই জেএসি একটা
মানে পলিটিক্যাল পার্টিতে পরিণত হয়ে গেছে। প্রথম দিকে এদের জোট কারা ছিল? ব্যবসায়ী সংগঠন, সাথে সাথে সমাজকর্মী, সামাজিক কর্মী, ঠিক আছে, সামাজিক সংগঠন, সাথে সাথে স্থানীয় রাজনৈতিক নেতারা কিন্তু এরা ছিল। এবার প্রশ্ন হচ্ছে, প্রথম দিকে অর্থাৎ 2022-23 সালে এই আন্দোলন শুরু হয়েছিল, এই জেএসি আন্দোলন শুরু করেছিল কৃষির ভিত্তিতে, বিদ্যুতের বিল বেশি আসে তার জন্য প্রতিবাদ করেছিল, সাথে সাথে মানে খাদ্যের অভাব পোকের মধ্যে দেখা যাচ্ছে সেটার জন্য প্রতিবাদ করেছিল, এবং মারাত্মক লেভেলে জিনিসপত্রের দাম বেড়ে আছে তারও প্রতিবাদ করেছিল। কিন্তু ধীরে ধীরে এটা একটা পলিটিক্যাল পার্টিতে পরিণত হয়ে যায়। এবার কেন এই আন্দোলনে যেখানে সমাজকর্মী বা রাজনৈতিক নেতারা আন্দোলন করেছিল, সেখানে মহিলা এবং শিশুরা, স্কুল বাচ্চারা কেন এই আন্দোলন পার্টিসিপেট করলো, এইটা হচ্ছে বড় প্রশ্ন। কারণ এখন মহিলারা, পরিবারগুলো, সাথে সাথে স্কুলের মানে বাচ্চারাও কিন্তু অংশগ্রহণ করেছে, কারণ তারা প্রোটেস্ট করছে, উই ওয়ান্ট ফ্রি এডুকেশন, এরকম স্লোগান দেওয়া হচ্ছে। সাথে সাথে উই ওয়ান্ট বেসিক রাইটস, সেটাও দেওয়া হচ্ছে, মানে দাবি ওঠা হচ্ছে। সাথে সাথে এটাও দেওয়া হচ্ছে, উই নিড ইয়োর অ্যাটেনশন, এটাও কিন্তু দাবি তুলছে। কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে যায়, যখন কোনো পরিবার, যখন কোনো মানে মহিলারা, যখন কোনো শিশুরা মারা ব্যাপকভাবে আন্দোলনে নেমে পড়ে, তখন সেই আন্দোলন আর রাজনৈতিক আন্দোলন থাকে না, সেটা সামাজিক আন্দোলনে পরিণত হয়ে যায়। এবং তাদের অভিযোগ সরাসরি পাকিস্তানে সরকারের বিরুদ্ধে, যে এখানে তাদের আন্দোলন তুলে নেওয়ার জন্য মারাত্মক লেভেলে বল প্রয়োগ করা হচ্ছে, নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে, রাজনৈতিক শিকার তাদেরকে হতে হচ্ছে। এমনকি এরকম অভিযোগ উঠেছে যে অনেক মানুষকে পাকিস্তানের ফোর্স এসে হত্যা করেছে, কিন্তু তার সংখ্যা এখনো পর্যন্ত বলা যায়নি। কিন্তু সরকারের বক্তব্য কি? সরকারের বক্তব্য হচ্ছে, পাকিস্তান সরকারের বক্তব্য যে এই আন্দোলনকারীরা মানে নিরাপত্তা কর্মীদের উপর হামলা চালিয়েছে, অস্ত্র ব্যবহার করেছে, পেট্রোল বোমা ব্যবহার করেছে, তাই তাদের উপর কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ইন্টারনেট কেন বন্ধ করে দেওয়া হলো এখানে? কারণ আপনারা জানেন যে পাকিস্তান যখনই কোনো লড়াইয়ে জড়িয়ে পড়ে, যখন পাকিস্তান আফগানিস্তান লড়াই যখন জড়িয়ে পড়েছিল, তখন তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। কারণ আসল তথ্য পাকিস্তান কখনো চায় না যে তারা হেরে যাওয়া বা তাদের ক্ষতি হওয়া স্ট্রাকচারের ছবি যাতে কোনোভাবে গোটা বিশ্ব জানুক। তাই বর্তমান সময় এই একটা আন্দোলনে মানে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, কারণ ভিডিও, ছবি কোনো আন্তর্জাতিক এলাকায় ছড়িয়ে যাতে না পড়ে, পাকিস্তানকে যাতে কোনো প্রশ্নের শিকার না হতে হয়, তার জন্য পাকিস্তান আগেই সেটা বন্ধ করে দেয়, এবং বিশ্বে বিভিন্ন দেশে বড় আন্দোলন থেকে কিন্তু একটা জিনিস দেখা গেছে, যেখানে ইন্টারনেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, বিশেষ করে মায়ানমারে, ইরানে বা বাংলাদেশে যখন আন্দোলন হয়েছিল তখনও দেখা গেছে, শ্রীলঙ্কার সময়। এবার প্রশ্ন, আসল সমস্যা কি এই 12টা আসনকে নিয়ে, নাকি এরও পেছনে রয়েছে আরও অন্য কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট? আরও কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই। কারণ এই আন্দোলনকারীরা দাবি জানিয়েছেন তাদের অর্থনৈতিক সমস্যা পোকের মধ্যে মারাত্মক লেভেল রয়েছে, জিনিসপত্রের মারাত্মক দাম, বেকারত্বের সংখ্যা হু করে বাড়ছে, পাকিস্তান সরকার সে নজরে আসছে না, বিদ্যুতের বিলে খরচ সেটাও কিন্তু বেশি হচ্ছে, সেটাও কিন্তু পাকিস্তান সরকার নজর আসছে না। সাথে সাথে রাজনৈতিক সমস্যাও তৈরি হয়ে গেছে, কারণ প্রতিনিধিত্বের সংকট দেখা যাচ্ছে। তাদের দাবি যে তাদের সমস্যা তাদের স্থানীয় লোকেরা ভোটে দাঁড়াক, এইটা তাদের দাবি, এবং সিদ্ধান্ত গ্রহণে মানে ভূমিকা পাকিস্তান সরকার খুব কমভাবে দেখছে, এবং সেই সিদ্ধান্ত নিতে পারছে না বা নিচ্ছে না পাকিস্তান সরকার, যেটা পকেট মানুষের দাবি করছে। এবং কোনো কিছু সমস্যা হলে পাকিস্তান কি করছে, এখানে ফোর্স পাঠিয়ে মানুষের তুলে আনা হচ্ছে, এইটারও কিন্তু প্রতিবাদ জানাচ্ছে পাকিস্তানের মানুষ। আর এই হচ্ছে পুরো আর্টিকেলটা, যেখানে পাকিস্তান সত্য বিষয়টাকে সম্পূর্ণরূপে চাপা দিয়ে দিচ্ছে এবং মানুষের কাছে বিষয়বস্তু আসতে চাইছে না। কারণ পাকিস্তানে 3টে প্রভিন্স, খাইবার পাখতুনখা, বালুচিস্তান, সাথে সাথে সিন্ধ, সবাই যদি বলে দেয় পাকিস্তানের সঙ্গে থাকবো না, তাহলে পাকিস্তান কাকে নিয়ে থাকবে? শুধুমাত্র ইসলামাবাদকে নিয়ে, যেখানে নিজের দেশের সমস্যা মানে সলভ করতে পারছে না, সেখানে অন্য দেশকে নিয়ে পাকিস্তান বড় বড় কথা বলে। এটা হচ্ছে পাকিস্তানের বর্তমান রিয়েলিটি। যে তথ্যটা আমি আপনাদের সামনে দিলাম, আপনাদের কি রায়, আপনাদের কি মতামত, অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় যুক্তি সহকারে এবং আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।